দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টকশো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো এবং তারপরে নির্ধারিত আলোচনায় যাব। আজকে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে আমরা একটু বিস্তারিত আলাপ করতে চাই। আজ আস্থাশীল হয়েই 150 আসনে ইভিএম এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিইসি বলেছেন এই কথা। এই সিদ্ধান্ত নির্বাচন বন্ধ হবার শঙ্কা রয়েছে, এটা বলেছেন জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের ট্রাস্টি। এটি একটি বড় খবর আজকের দিনে। নতুন সূচিতে সরকারি অফিস শুরু হয়েছে, তবে এটা স্থায়ী নয় বলা হচ্ছে। প্রয়োজনে আবারও সমন্বয় করা হবে, সেটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন। স্কুল সময়ের সাথে মিলিয়ে যাওয়ায় এই সময়সূচিটি আজকে শহরে ব্যাপক যানজট ছিল। আপত্তি উপেক্ষা করে ইভিএমে ভোট নেওয়ার সিদ্ধান্তই প্রমাণ করছে যে ইসি সরকারের হয়ে কাজ করছে, এটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। যারা ইভিএমকে ভয় পায় তারা কারচুপি মুক্ত নির্বাচন চায় না, সেটি মন্তব্য হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। রাঙামাটিতে 2টি সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে, সেখানে 6 জনের মৃত্যুর খবর, গুলিবিদ্ধ হয়েছে 3 জন। কিন্তু আগে বলেছি যে আমরা আজকে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবো, কারণ 2017 সালের 25 অগাস্ট থেকে এই সংকট সর্বশেষ দফায় যে সংকটটি তৈরি হয়েছে সেটির 5 বছর পূর্ণ হচ্ছে এবং এই সংকট সমাধানের কোনো উপায় আপাতত কারোই নজরে নেই। তবে কি অগ্রগতি আছে, সংকট নিরসনের জন্য আমাদের কি প্রয়াস আছে, বিশ্ববাসী বা বিশ্ব যারা ক্ষমতাধর রাষ্ট্রগুলো আছে তারা এটাকে কতটা গুরুত্ব দিয়ে ভাবছে, তারা বাংলাদেশের পাশে কতটা আছে, সেগুলো নিয়ে আজকে একটু আমরা বিশ্লেষণ করবার চেষ্টা করব। সম্প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সেই আলোচনাতেও প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছেন সেখানেও প্রধানমন্ত্রী তাকে জানিয়েছেন যে এটা আমাদের জন্য একটা বিরাট বোঝা। আলাপ করব সেই প্রসঙ্গ নিয়ে, কোন পথে আছে বাংলাদেশের সংকট নিয়ে। আলাপ করবার জন্য স্টুডিওতে 2জন অতিথি রয়েছেন। শুরুতে পরিচিত হব। রয়েছেন রাহিদ ইজাজ, সিনিয়র জার্নালিস্ট, প্রথম আলো, তিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব পারভেজ আব্বাসী, সহকারী অধ্যাপক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্বাগত আপনাকে। প্রয়োজনে আরও কিছু আন্তর্জাতিক বিষয় যদি আসে আমাদের আলোচনার মধ্যে প্রসঙ্গক্রমে সেটি আলাপ করব। শুরু করতে চাই যেমন পারভেজ আব্বাসী আপনার কাছ থেকে। 5 বছর হয়ে গেল এবং আরও আগে থেকে আমরা এই সংকটের মুখোমুখি, আমাদের উপরে নানামুখী চাপ তৈরি হয়েছে, পরিবেশ, প্রতিবেশ এবং আমাদের ইকোনমিক বার্ডেন, পলিটিক্যাল বার্ডেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি, আমরা সব কিছু মিলিয়ে একটা বিরাট ব্যাপার এবং এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। আসলে কোনো হেডওয়ে, কোনো ধরনের কোনো আশার জায়গা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রতিশ্রুতির কোনো রিফ্লেকশন, আমাদের সরকারের বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ, সব মিলিয়ে আপনি বিষয়টা এই 5 বছর পূর্তিতে। ধন্যবাদ জাহিদ ভাই আপনার প্রোগ্রামে ডাকার জন্য। আপনার এই প্রোগ্রামে আমি বেশ কয়েকবারই আমরা এখানে রোহিঙ্গা ইস্যুতে বা এগুলো নিয়ে কথা বলেছি। 5 বছর তো হয়ে গেল। আসলে এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এবং আমার মনে হয় যে মিয়ানমারের যে সামরিক জান্তা তাটমালা ওদের বোধহয় সৌভাগ্য, কেননা উই হ্যাভ বিন ওভারটেকেন বাই ইভেন্টস। কারণ দেখুন, রোহিঙ্গা ইস্যুটা যখন পুরো পৃথিবী যখন একটা মনোযোগ আকর্ষণ করেছিল যে এখানে জেনোসাইড হয়েছে, ইউনাইটেড নেশনস নিয়ে এটা নিয়ে ডিসকাশন হয়েছে, ভোটিং হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস আইসিসি, আইসিজে, 2টা জায়গাতে এখানে বেশ আলোড়ন হয়েছিল। তারপর ফেসবুকের উপর এখানে এটা মামলা করা হয়েছিল যেখানে কেন ওরা সম্পৃক্ততা আছে, যে ফেসবুকের এখানে পোস্টগুলোতে এখানে হেট স্পিচ এখানে ছিল, এটা নিয়ে বেশ কিন্তু আলাপ আলোচনা হয়েছিল এবং যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এটা নিয়ে একটা আগ্রহ দেখিয়েছিল একটা পয়েন্টে। কিন্তু কপাল খারাপ হচ্ছে আমাদের হচ্ছে যে দুটো হচ্ছে, যেটা বলবো হচ্ছে এক্সটার্নাল শক আসে যেটা আনঅ্যান্টিসিপেটেড। একটা হচ্ছে কোভিড, যখন হচ্ছে অস্তিত্বের লড়াইয়ের জন্য তখন মানুষ হচ্ছে যে আসলে রোহিঙ্গা সংকটের ব্যাপারে প্রায় ভুলেই গেছিল, কারণ প্রত্যেকে তখন হচ্ছে নিজের যান বাঁচানোর জন্য এখানে একটা ব্যাপার ছিল। কোভিড মহামারী আতঙ্কে পরিণত হলো, সাপ্লাই চেইন ডিসরাপশন ইত্যাদি ইত্যাদি। আর কোভিডের ধাক্কা রেসটা কাটাতেই তারপর যেটা আনঅ্যান্টিসিপেটেড সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ার, যেটা রাশিয়ানরা স্পেশাল অপারেশনস বলতে পছন্দ করে, কিন্তু এখানে এবং এটার জন্য হচ্ছে এই দুটো জিনিসের জন্য এবং স্যাংশনস এবং পাল্টা স্যাংশনসের খেলা, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট এবং হচ্ছে আরেকদিকে হচ্ছে রাশিয়া এবং অন্য আরেকটা একটু কাঁচা রাশিয়ার কাছাকাছি অথচ পুরোপুরি রাশিয়ার সাথে না, চীন। এই খেলা এখন এতগুলো বড় বড় এখানে ইভেন্টের মধ্যে
আমাদের কপাল খারাপ হচ্ছে যে এই রোহিঙ্গা ইস্যুতে আমরা যতটুকু এখানে যে মোমেন্টামটা ক্রিয়েট করতে পেরেছিলাম সেটা কিন্তু এখন ব্যাক বার্নারে চলে গেছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি। কেন এখন দ্য ওয়ার্ল্ড হ্যাজ মাচ মোর ইম্পর্টেন্ট থিংস টু ওয়ারি অ্যাবাউট, অর দে হ্যাড। এর মধ্যে যে আমরা যে চেষ্টা করি না তা নয়, ভাষাঞ্চলে আমাদের কি লিমিটেড অ্যামাউন্টের রিসেটেলমেন্ট হয়েছে, এখানে আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কাজ করেছি এবং আমরা এখানে হচ্ছে বারংবার আমরা চেষ্টা করেছি চীনকে আনার জন্য বা মিয়ানমারকে আনার জন্য, এবং এটা লিমিটেড অ্যামাউন্ট অফ সাকসেস আসে। ইসলামিক কান্ট্রিজগুলোতে আমরা চেষ্টা করেছি ওআইসি থ্রুতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন ওয়্যার নাও, এখন আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মিয়ানমারে অন সুচির সরকারের নিয়ে কিন্তু এখনো সহানুভূতি আছে পশ্চিমা বিশ্বে। কেন এখানে হচ্ছে যেহেতু উনি অনেক দিন এখানে অক্সফোর্ডে এখানে পড়াশোনা করেছেন, হাজব্যান্ড ওখানে নাম করা ছিলেন, একাডেমিক ছিলেন, তো ওখানে একটা নেটওয়ার্ক আছে। এবং যেহেতু এখন মিয়ানমারে কু হয়ে গেছে, তো অ্যাজ এ রেজাল্ট যেটা হয়েছে অন সুচির এখানে যে রাজনৈতিক দল এবং ওদের একটা অংশ এখন হচ্ছে একটা লো ইন্টেন্সিটি একটা হচ্ছে গৃহযুদ্ধ এখানে জড়িয়ে গেছে, যেটা আমরা সবাই জানি। এখন এই পিপলস ডিফেন্স ফোর্স বলে যেটা আছে, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট করেছে ইন এক্সাইল। তারা এখানে একটা মিয়ানমারে 2 বছর ধরে লাগাতার এখানে এক ধরনের সামরিক যুদ্ধ চলছে। এবং এখানে এখন যেটা হচ্ছে যে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবার আমাদেরকে যেটা আমাদের স্বার্থে আমাদেরকে ওদের উইল হ্যাভ টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন। এখানে কীভাবে করেন, কেন এখন তো হচ্ছে ওয়ে ফরওয়ার্ড। কেন আমরা জানি হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন হচ্ছে আমি বলি হচ্ছে খুব টেম্পোরারি, ট্রানজিয়েন্ট। সেকেন্ডের মধ্যে ওরা নতুন একটা নিউজ সাইকেলের মধ্যে চলে যায়, সেই সিরিয়ান রেফিউজি থেকে দেখেন সবগুলোই। আমাদের এখন প্রথমে জিনিস করতে হবে যে এখন যুক্তরাষ্ট্র যেখানে মাঝে মধ্যে ওদের স্বার্থে কিন্তু ওরা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে কিন্তু ওরা আগ্রহ দেখাচ্ছে। কেননা আপনারা জানেন যে এখন সাপ্লাই চেইন ওয়ার হচ্ছে, রেয়ার আর্থ মেটালস যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এখন হচ্ছে দুইটা দেশের মধ্যে কম্পিটিশন হচ্ছে, চায়না আর এখানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যে। মিয়ানমারের মধ্যে যথেষ্ট রেয়ার আর্থ, আমি শেষ করেছি কিন্তু তাড়াতাড়ি, রেয়ার আর্থ মেটালসে কিন্তু যথেষ্টগুলো আছে। যুক্তরাষ্ট্র কিন্তু এটা এখন অ্যাক্সেস করতে চাচ্ছে, কিন্তু টাটপালাও সরকারটা হচ্ছে পুরোপুরি হচ্ছে যে মানে এখানে ওরা হচ্ছে যে এটা হচ্ছে ওদের কাছে আনএক্সেপ্টেবল একটা গভর্নমেন্ট। সো অ্যাজ এ রেজাল্ট ওরা কিন্তু এখন রাশিয়ানদের সাথে ক্লোজ মিলিটারি কোলাবোরেশন আছে, চায়নার সাথে একটা 50-50 একটা ব্যাপার স্যাপার আছে, কিছুটা ওদের কোঅপারেশনও আছে, আবার কিছুটা রেজিস্ট্যান্সও আছে। আমাদের এখন যেগুলো জিনিস করা হচ্ছে, আবার রোহিঙ্গা ইস্যুতে আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। আমি জাস্ট দুইটা জিনিস বলি যে আমরা সময় পাবো আলাপ করার সময় পাবো, এবং এখানে আমি পরে আমি বলবো যে আমরা কি কি করা উচিত। জি ধন্যবাদ। সংকট এখন কোন পর্যায়ে আছে এবং আমরা কোনো অগ্রগতি আপনি দেখছেন কিনা? উনি যেটা বললেন ওনার সাথে আমি অ্যাড করি যে আমরা যদি বলি 17তে যেভাবে শুরু হয়েছিল ওই সংকটটা, এটা তো আসলে আরও 2-1 বছর আগে, আমি বলবো নির্দিষ্ট করে 16 অক্টোবরে, আমি বলে থাকি 16 অক্টোবরে তাদের ব্লু প্রিন্টের ফার্স্ট এটা রিহার্সালটা হয়েছে। আমরা জানি তখন প্রায় 87,000-এর মতো এসেছিল। এবং আরও যদি পরিষ্কার করে বলি, এটা যে একটা এথনিক ক্লিনজিং ছিল, জেনোসাইড ছিল। আপনারও নিশ্চয় মনে আছে ডিসেম্বরে প্রথমবারের মতো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ছিলেন জেইদ রাদ হুসাইন, যিনি বলেছিলেন মানে টেক্সট বুক এক্সাম্পল অফ এথনিক ক্লিনজিং, জেনোসাইড। এবং পরে সেটা তো আমরা সাবসিকুয়েন্টলি দেখলাম ইউএনের রিপোর্টগুলোতে এসছে, ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের। তো এখন আপনি যদি বলেন যে 17-18 পর্যন্ত ছিল, খুব ভালো কথা। দেন 19 থেকে আস্তে আস্তে পড়লো। আমি বলবো আদার দেন কোভিড অ্যান্ড রাশিয়া ইউক্রেন ওয়ার, উই মাস্ট কনসিডার দ্য সিনারিও ইন দ্য ইউএস পুল ওভার ফ্রম আফগানিস্তান। ইন্টারন্যাশনাল ইস্যুগুলো হয় কি একটার পর একটা আসে, আর অবভিয়াসলি রিলেশনশিপ বলি, যাই বলি, ইন্টারন্যাশনাল পলিটিক্স বলি, ওখানে যে একটা কার্ডস এরা প্লে করে বিগ পাওয়ারগুলো যখন যেটা তার কাজে লাগে। তো রোহিঙ্গাটা ওই জায়গাতে বড় একটা ইস্যু ছিল। এবং মিয়ানমারে যখন ডেমোক্রেসি শুরু হচ্ছে, স্যাংশনগুলো একের পর এক উইথড্র হচ্ছিল, কম্পিটিশন, যে চায়না যাতে অ্যাবসোলুট অথরিটি ওই জায়গায় ফুটপ্রিন্ট না থাকে, ওয়েস্টও কম্পিটিশন দিচ্ছিল কে কার চেয়ে বেশি আসবে, সেটা ইনভেস্টমেন্ট হোক, উইথড্রয়াল অফ স্যাংশন হোক। তো অল অন এ সাডেন এই ঘটনাটা তাদের কাছে মনে হতে পারে, কিন্তু এটা একদিনে হয়নি। আমি যদি বলি সেই 60s থেকে শুরু হলো। তো এখন সংকটটা এমন একটা জায়গায় চলে গেছে, আনফর্চুনেটলি গত ফেব্রুয়ারি মিলিটারি টেক ওভারের পরে, আমরা যদি নুলেন হেডেজার, যিনি এখন ঢাকায় আছেন, ইউএন স্পেশাল এনভয় অন মিয়ানমার, কিংবা মিশেল ব্যাশলেট কিছুদিন আগে ঘুরে গেলেন, এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির নজরটা জহিরভাই দেখবেন মোর অর লেস রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। রোহিঙ্গাতে কিন্তু আর নাই, এটা শিফট করে গেছে। এবং খুব সহজে যে হবে এমন কোনো চিহ্ন কিন্তু আমরা দেখছি না। আমাকে যদি বলেন, আমার মাঠের অভিজ্ঞতায় অনেকদিন গ্যাপ পেয়ে আমি মাঝখানে 2 দিনের জন্য কক্সবাজার গেছিলাম যখন মিশেল ব্যাশলেটে আসে। তো আলাদা করে যখন কথা বললাম,
ওরা সবাই বলছিল তিনটা আলাদা সেগমেন্ট, একটা ওই মৌলভী যারা ওনারা, একটা ইয়াং গ্রুপ একটা সেগমেন্ট, আর একটা মহিলা। সবার কথাই হচ্ছে যে আপনারা কিছু করেন, আপনারা মানে কারা, জাতিসংঘ কিছু করুক। তো তাদেরকে বললাম চায়না তো এখানে এঙ্গেজ আছে, আমরা জানি 18তে ফার্স্ট যে অ্যাটেম্পটা ছিল বাংলাদেশ মিয়ানমার ডিরেক্টলি করেছিল, সেকেন্ডটা করেছিল চায়নাকে রেখে, কোনোটাই ফ্রুটফুল হয়নি, হওয়ার কথাও না। কারণ রিপ্যাট্রিয়েশনের জায়গাতে আমাদের ফিলোসফিক্যাল একটা বড় গ্যাপ আছে। আমরা 70, 80 বা 90s-এর ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দিয়ে এই রিপ্যাট্রিয়েশন করতে পারবো না। দিস ডেইজ ভয়েস অফ রোহিঙ্গা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা দেখছি মিয়ানমারে আজকে এনইউজি বলেন, পিডিএফের রেজিস্ট্যান্স বলেন, একটা সেনাবাহিনীর বিরুদ্ধে সারা দেশে আমরা যে কথাটা কবিতার ভাষায় বলা যায় যে আগুন ছড়িয়ে গেল সবখানে, যেভাবে রেজিস্ট্যান্স আজকে 1.5 বছরের বেশি সময়। এবং আজকে একজনের সাথে কথা হচ্ছিল, লেট এশিয়া ভ্যান্ডার নাসিম, যিনি আনান কমিশন ওয়ান অফ দ্য ভেরি ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার, সে বলল মিয়ানমার ইজ ইন এ ডায়ারেস্ট, একটা প্রোটেক্টেড ক্রাইসিসের দিকে যাচ্ছে। তো এই যখন মিয়ানমারের অবস্থা, কোথাও মিয়ানমার আর্মি আরাকান আর্মির সাথে কখনো কখনো প্যাচ আপ করছে, কখনো কাচিনে করছে, কখনো কারণে হচ্ছে, এই যে এরকম একটা কনফ্লিক্টিং সিনারিওতে আমি যদি বলি, খুব ব্লান্টলি বললে দেয়ার ইজ নো হোপ রাইট অ্যাট দ্য মোমেন্ট। সেটা এবছর হবে, পরের বছর হবে, এরকম কিছু দেখা যায় না। তো ওইটা আমার যদি আশা না থাকে, সেই জায়গায় আমাকে ওই কৌশলগুলো ঠিক করতে হবে। কারণ এক কথা আবারও সেই জায়গায় রিপিট করছি, ইন্টারন্যাশনাল অ্যাটেনশন কিন্তু রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গা অর রাইটস অফ এথনিক মাইনরিটি, ওই জায়গা থেকে পুরোপুরি শিফট করে গেছে। তো এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশকে এবং বাংলাদেশের মতো যারা বন্ধু আছে রোহিঙ্গাদের, তাদেরকে ওই পলিসিটা ঠিক করতে হবে। কিন্তু এই যে সুপার পাওয়ার্স বা বিগ পাওয়ার্স, যাদেরকে আমরা পিভট মনে করি, যারা খুব আমাদেরকে সাহায্য করবে বলে আমরা আশা করে আছি, তারা কি একেবারে তাদের কোনো উদ্দেশ্য ছাড়া, তাদের কোনো স্বার্থ ছাড়া, শুধু আমাদের যে উনি যেটা বললেন যে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বল, হোয়াট এভার হিউম্যান রাইটস, হোয়াট এভার তারা যেটা বলে, এটা কি শুধু আমাদের স্বার্থ রক্ষার জন্য, নাকি তাদের এজেন্ডাই তারা পার্সু করছে, অ্যান্ড অল দি আউটস্ট্যান্ডিং ইস্যুস আর মানে কি বলবো যে ভাই আই কমপ্লিটলি এগ্রি ওনার সাথে যেগুলো বললেন। কেন প্রথমতই হচ্ছে সুচারুভাবে এখন আন্তর্জাতিক কমিউনিটিতে, কিন্তু আমি এই জন্যই কিন্তু এনইউডির কথাটা বললাম। আমি আপনার প্রশ্নতে আসি এবং তারপর কী কী সলিউশন পসিবল, প্রবাবল সলিউশনস। ওরা কিন্তু এখন হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। অনসুচির যে সম্পৃক্ততা ছিল এই যে জেনোসাইডের বেলায়, যে উনি জানতেন, এবং এটা কিন্তু ইকোনমিক্সে আগেই কিন্তু এটা রিপোর্ট আসছিল 2016-17 থেকে, যে এরকম একটা প্ল্যান করছে টাটমাটা। এখন কিন্তু মোটামুটি এখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের, কিন্তু পশ্চিমা সম্প্রদায় কিন্তু উনি এখানে সহানুভূতি পাচ্ছে। চীনেরও কিন্তু যথেষ্ট এখানে এক ধরনের সাপোর্ট আছে সুচির প্রতি, এমন না যে কিন্তু ওরা কিন্তু থাকা অবস্থাতে তো তারা কোনো হেডওয়ে করতে পারে না। বাট এখানে কিন্তু চীনের সাথে কিন্তু টাটমাটার সম্পর্ক যে খুব সুমধুর, এটাও না কিন্তু, কেন ওদের যথেষ্ট সন্দেহ আছে এবং তাদের টাটমাটাও ব্যালেন্স করার জন্য ভারতে দিয়ে যাচ্ছে। এন্ড কামিং টু দ্য কোয়েশ্চেন, আপনার যেটা বলছে, আন্তর্জাতিক সম্প্রদায় নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুতে ওরা মুভ করে না। হ্যাঁ, কিছু লোক আছে যারা হচ্ছে যে মনে করেন হিউম্যান রাইটস বা যে ওরা বিশ্বাস করে বলে, কিন্তু ওদেরও ফান্ডিং তো পশ্চিমা বিশ্বে বা অন্য জায়গা থেকে আসে। চীন ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে এখানে পশ্চিমা এখানে ইন্টারফিয়ারেন্স বা এমনকি ভারতের ইন্টারফিয়ারেন্সও অতটা সহ্য করবে না। ভারত আবার হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে এখানে হচ্ছে ওদের অ্যাক্সেস পাওয়ার জন্য বা নর্থ ইস্টে স্থিতিশীলতা রাখার জন্য মিয়ানমারের সাথে ক্লোজ কোঅপারেশন করবে। তো এবং রোহিঙ্গাদের ব্যাপারে হচ্ছে ওরা শুধু যতক্ষণ না রেফিউজি, ওদের শরণার্থীগুলো যদি ওরা কন্টেইন করতে পারে, ওরা ঠিক আছে। আপনি যদি আবার দেখেন রাশিয়া হচ্ছে মিয়ানমারের সবচেয়ে বড় হচ্ছে যে আর্মস ওয়েপন সাপ্লাই করে, এবং ওদের যত বড় বড় আপনি যেখানে ওদের তাৎমাদের উপর লেভেলে যত যেখানে সিনিয়র স্টাফ আছে, সবাই কিন্তু রাশিয়ার কোনো না কোনো ডিফেন্স একাডেমি ট্রেন। এবং এখন যে রাশিয়ার যে ইকোনমিক আইসোলেশন আছে, ওরা আরও বেশি হচ্ছে যে মিয়ানমারকে সাপোর্ট দেবে। এবং পশ্চিমা বিশ্ব যদি আপনি দেখেন, আর যদি মনে করেন যে গণতন্ত্র যদি রেস্টোর্ড হয়ে যায়, রোহিঙ্গা রিফিউজিজের ব্যাপারে কিন্তু ওদের আগ্রহটা অতটা থাকবে না। ওটা লিপ সার্ভিস বলবে যে আস্তে আস্তে আসুক, কিন্তু গণতন্ত্র আগে আসুক, এর পুনঃস্থাপন এটা হবে। তো আমাদের কি করা উচিত এখন হচ্ছে আমাদের কাছে ওখানে প্রফেসর আব্বাসী, আপনার করণীয় সম্পর্কে আপনি বলবেন, তার আগে একটু জনাব রাহিদ ইজাজের কাছে শুনে আসতে চাই যে আপনি তো ফরেন অফিস কভার করছেন, আমাদের লেভেল অফ এনগেজমেন্টটা ফ্রম আওয়ার পার্ট কি, আপনি রিসেন্ট মান্থস অর ইয়ার্স কি দেখছেন? লেভেল অফ এনগেজমেন্ট তো যেটা বলছিলাম, যে আমরা যদি বলি যে শুরু থেকেই এখন পর্যন্ত যে অবস্থায় রোহিঙ্গা ক্রাইসিসটা দাঁড়িয়ে আছে, আমরা দেখছি চীনের যে প্রেজেন্সটা ভিজিবল, এটা তো কোনো সন্দেহ না। আপনার নিশ্চয় মনে আছে 2017-এর 25শে অগস্ট এক্সোডাস হলো, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর 6 মাস গেল না, আমরা খুব হারিডলি 23শে নভেম্বর করলাম, এবং তখন আমরা লিখেছিলাম যে মিয়ানমারের শর্ত মেনে চুক্তি। কারণ একটু আগে যে কথাটা বলছিলাম, আমার প্রিজম বা পার্সপেক্টিভটা চেঞ্জ করতে হবে। ইটস নট দ্য সিনারিও সেম
লাইক 70s 80s or 90s, একদম ডিফারেন্ট কনটেক্সটে। কারণ ওইটা কি আমরা খুব সুচিন্তিত চিন্তা করিনি আমরা। সুচিন্তিত অ্যাক্টিভ জিনিস। আরেকটি জিনিস আপনার নিশ্চয় মনে আছে, চাইনিজ ফরেন মিনিস্টার যেভাবে শাটল করেছিলেন বোধ ঢাকা এবং নেপিডোতে, ইভেন যখন নেপিডোতে 23শে নভেম্বর সিগনেচার হওয়ার তার 24 ঘন্টা আগে কিন্তু তিনি সেখানে ছিলেন। তো এই যে চাইনিজ ইনফ্লুয়েন্স, চাইনিজ পারসুয়েন্সটা ছিল এসেনশিয়াল। উনি যেটা বলছেন যে চায়না এখানে কোনোভাবে এক্সটার্নাল ফোর্স এসে এই ফুটপ্রিন্ট তৈরি করুক সে কখনো অ্যালাউ করবে না, কারণ চায়নার ইন্টারেস্ট অনেক বড়। সেকেন্ডলি আমি যদি বলি আমার আরেক প্রতিবেশী ভারত, সেও দেখে তার ঝুঁকিটাও যে নর্থ ইস্ট এবং আদার এবং বিজনেস ইন্টারেস্ট, জিও পলিটিক্স সব মিলে সে ওই জায়গাতে সোচ্চার হবে। তার জায়গাতে আপনি থাকলে যাই করতেন সে তাই করছে। তো বাংলাদেশ খুব হার্ডলি সে সময় না করলেও পারতো, কিন্তু বাংলাদেশ করেছিল, ফাইন। এরপর দেখুন 18 সালে নিজেরা করলাম বায়োলেটারালি যে একটা ডেডলাইন উইদাউট কনসিডারিং দ্য গ্রাউন্ড সিনারিও অ্যাজ ওয়েল এজ রিড দ্য মাইন্ড অফ রোহিঙ্গাস। কারণ আজকের দিনে এই ডিভাইস দিয়ে মুহূর্তের মধ্যে কিন্তু আমার কাছে আপনার কাছে তথ্য চলে আসছে, লাইভ স্ট্রিমিং হচ্ছে। কাজে রাখাইন এখন কিভাবে আছে সেটা কারো জানা নাই। আমরা যদি স্যাটেলাইট ইমেজগুলো দেখি বা আদার্স ইমেজ যতগুলো অ্যাক্সেসিবল, তাতে দেখা যায় রোহিঙ্গাদের বসতি বলে যেটা ছিল সেটা গুড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও কোথাও ব্যারাক তৈরি করে দেওয়া হয়েছে, নতুন সেটেলমেন্টও বানানো হয়েছে। হ্যাঁ, এখন আপনি 2012 সেই আমরা সেক্টরিয়ান ভায়োলেন্সের কথা জানি, যেখানে প্রচুর ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছিল লোকজনকে, এবং তারা এখনও দে স্টিল ল্যাঙ্গুয়েজিং ইন দোজ আইডিপি, 1 লাখের বেশি মানুষ। তো এই অবস্থায় তো পরিবেশ ভালো না করে আপনি তাদের সেখানে পাঠাতে পারবেন না। চায়না মাঝখানে আছে, এবং সর্বশেষ একটা ভার্চুয়াল মিটিং হয়েছিল ফরেন সেক্রেটারি লেভেলে, যেটাতে আবার বলা হচ্ছে যে ভেরিফিকেশনের ঝামেলা। সোফার আমরা 2017 এবং 2016 মিলে 7 লাখের বেশি যাওয়ার কথা, 8 লাখের বেশি, 8,40,000-এর তালিকা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এবং সারপ্রাইজিংলি মিয়ানমার 5 বছরে ক্লিয়ার করেছে 42,000, 1 নাম্বার। কিন্তু এই 42,000 কিন্তু পুরো তালিকা নয়। এই 42,000 তালিকা দিয়ে সে এখানে কিন্তু নামের তালিকায় ভুল করেছে, সে প্রশ্ন চিহ্ন দিয়েছে এরা সন্ত্রাসী, এদের এই ঝামেলা আছে, মামলা আছে। অর্থাৎ পুরো বিষয়টা হচ্ছে ওই যে আমরা কাছের হয়ে কিন্তু মিয়ানমার আমার প্রতিবেশী নয়। সন্দেহ, অবিশ্বাস যেটা যুগ যুগ ধরে চলে আসছে সেটা এখনও আছে। বাংলাদেশ এঙ্গেজ আছে, ডিসএঙ্গেজ থেকে কিন্তু কোনো সুযোগ নেই ডিসএঙ্গেজ হওয়ার। এবং ছোট্ট একটা এই জায়গায় বলি এঙ্গেজমেন্টের লেভেল, আমাদের এঙ্গেজমেন্ট আর তাদের রেসপন্স। জুন মাসের মাঝামাঝি মিটিংটা হয়েছিল, এবং আমরা আজকে যখন 24শে অগস্ট কথা বলছি, বাংলাদেশে পড়ে যাব, জুনের একটা মিটিংয়ের রেকর্ডস বা এগ্রিড মিনিটস আমরা যেটা জানি সরকারি পর্যায়ে হয়ে থাকে, সেই মিনিটসে এখন পর্যন্ত তারা এন্ডোর্সমেন্ট বা ক্লিয়ারেন্স দেয়নি। তো এই অ্যাটিটিউড বা ইন্টেনশন থেকে তার ইন্টেনশনটা বোঝা যায় মিয়ানমার যে এখনো পর্যন্ত আন্তরিক নয়। সেটা গণতান্ত্রিক নেত্রী সূচি যা করেছিল আর মিন অং হ্লাইং যা করছে, আমি দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। কি করণীয়? প্রথমত আমাদের ধরে নিতে হবে ইটস এ লং ড্রন আউট প্রসেস, এটা এখানে হচ্ছে প্রথমেই। এবং দ্বিতীয়ত যেটা আরো ভয়ের ব্যাপার, আমি তো বলছি যে এখানে মিয়ানমারের গৃহযুদ্ধ যদি আরো বড় আকারে ধারণ করে, তখন কিন্তু আমাদের উপরেও কিন্তু একটা হবে। অলরেডি কিন্তু চিটাগং হিল ট্র্যাক্সে কিন্তু এখানে আমরা সবসময় একটা সতর্কতায় থাকি যে এটা হচ্ছে যে এখানে ইনফিলট্রেট না করতে পারে, তো এটা স্পিল ওভার এফেক্ট না আসে। এবং আমরা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যেই তো দেখি যে ক্রিমিনাল এলিমেন্টগুলো আসে, কিডন্যাপিং, ড্রাগ র্যাকেটিং ইত্যাদি ইত্যাদি, এবং এর মধ্যে আবার র্যাডিক্যালাইজেশনের থ্রেটটা থাকে। প্রথমেই আমরা ধরলাম হচ্ছে ওরা নিবে না নেক্সট 3-4 বছর, তখন কি করণীয়? প্রথমতই হচ্ছে যে ওদের মিয়ানমারের যেমন ঠিক আমাদের প্রতিবেশী, ওদেরও প্রতিবেশী, ভারতকে ওরা ইউজ করেছে, আমরা দেখুন আসিয়ানের দিকে পিভট করতে হবে। আসিয়ান প্লাস ডিপ্লোমেসির সাথে এখানে যেটা আছে, যেমন অলরেডি আসিয়ানের একটা সামিটে কিন্তু মিন অং হ্লাইংকে ওরা ইনভাইট করে নাই, যাই হোক ইট ইস অন সিম্বলিক্যালি, যদি ওরা নন ইন্টারফিয়ারেন্স বলে একজন আরেকজনের সাথে। আসিয়ান কান্ট্রিদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক্যালি এনগেজ করতে হবে, যাতে হচ্ছে ওখান থেকে চাপটা আসে, এখানে রিজিওনাল ফোরাম থেকে চাপটা আসে। 2, আমাদের ডিফেন্স ডিপ্লোমেসি, যে জিনিসটা এখানে হচ্ছে এখনও অতটা বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় না। এখানে দেখুন আমাদের কিন্তু ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি হচ্ছে ডিফেন্স ডিপ্লোমেসি, যেটা কি ডিফেন্স ডিপ্লোমেসিটা হচ্ছে নন ভায়োলেন্ট মিনসে, এটা হচ্ছে আমাদের ডিফেন্সে এখানে প্রেজেন্সটা দেখানোর জন্য। বিকজ দেখুন মিয়ানমারের 70 বছর ইতিহাসে একটাই জিনিস আছে যে ওরা ক্ষমতাকে ওরা রেসপেক্ট করে, দে রেসপেক্ট পাওয়ার। আমাদের যে একটা মিলিটারি পাওয়ারটাও আছে এবং ডেটারেন্স ক্যাপাসিটিও আছে, এবং এই জিনিসটা করার জন্য কিন্তু আমাদেরকে ওই রকম দরকার হলে ওদের সাথে এক্সারসাইজ, এক্সচেঞ্জ অফ মিলিটারি পার্সোনাল, থাইল্যান্ডে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এবং ওখানকার যে বিভিন্ন যত ধরনের আই এম শিওর এটা করা হয়, যে কারেন্ট গ্রুপ আছে, শান আছে, আরাকান আর্মি আছে, যেগুলো আছে, কারা কোন গ্রুপে আছে, কি করছে ইত্যাদি, এগুলো অ্যাটলিস্ট আমরা খোঁজ খবরটা আমরা নিই, আরও বেশি করে নেওয়া উচিত। এবং আমরা হচ্ছে আমেরিকানদেরকেও আমরা ইনভলভ করতে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, এটা হচ্ছে একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ জিনিস।
আমরা যদি আমেরিকানদের আনতে চাই আমাদের কিন্তু ভুললে হবে না, এটা কিন্তু মিয়ানমারে কিন্তু এরিয়া অফ সিমেক 30-35 বিলিয়ন ডলার এখানে চীনা বিনিয়োগ আছে। সো এখান থেকে কিন্তু আমেরিকানরা অত সহজে এখানে আমেরিকানরা অত্যন্ত আগ্রহী, যেখানে ওরা চাই যে বাংলাদেশকে আরো একটা অ্যাগ্রেসিভ একটা স্টান্স নেক, কিন্তু ওখানে কিন্তু আবার চাইনিজ ব্লোব্যাক বা ইন্ডিয়ান নন কোঅপারেশন একটা ব্যাপার আছে। সো আমরা কি করতে পারি এখানে হচ্ছে যে আমরা কালচারাল ডিপ্লোমেসির কথাটা কি বললাম, দালাই লামা আছে যিনি নিজে অ্যাকচুয়ালি কন্ডেম করেছেন এখানে, ওইরকম আমাদের এখানে যে বড় আকারে যারা আছে তাদেরকে নিয়ে আসি, তারপর আমাদের হিউম্যান রাইটস গ্রুপদেরকে নিয়ে আসি, রোহিঙ্গা ক্যাম্পগুলোকে রিভিজিট করে, ওদেরকে দিয়ে আমরা এখানে স্পিচ দিই, যাতে হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনাল রাইটস গ্রুপগুলো অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হলে ওরা প্রেশার গ্রুপ হিসেবে ওদের লবি করবে। মোস্ট ইম্পর্টেন্টলি কিপিং দিস ইস্যু অ্যালাইভ। এটার জন্য আমাদের ট্র্যাডিশনাল ডিপ্লোমেসি লাগবে, এটার জন্য আমাদের কালচারাল ডিপ্লোমেসি লাগবে, এবং এটার জন্য ডিফেন্স ডিপ্লোমেসি, যেটা হচ্ছে ওদেরকে মিয়ানমারও বুঝতে হবে যে বাংলাদেশের সাথে কিন্তু ওরা ক্যারেট দিয়ে ওরা মনে করছে যে আমরা হচ্ছে যে ওদের সাথে আজীবন। প্রবলেমটা হচ্ছে কি, ইভেনচুয়ালি যদি ডেমোক্রেসি রিস্টোর্ড হয় রোহিঙ্গা শরণার্থী কিন্তু কোনোদিন যাবে না, এবং এর মধ্যে 60% হচ্ছে ইয়াং আন্ডার 18, এরা তো শিশু, এখানে এরা তো আস্তে আস্তে বড় হবে। দিজ আর ডিসপ্লেসড পিপল যারা আসতেছে, এবং আমরা তো জর্ডানে দেখেছি যে প্যালেস্টিনের শরণার্থী যদি থাকে একটা টাইমের পর কিন্তু সিকিউরিটি ক্রাইসিস হয়ে যায়। সো আমরা এটা হওয়ার আগে কিন্তু এখানে আমাদেরকে সতর্ক হতে হবে, বিকজ আমাদের কাজ হচ্ছে টু গেট দেম অ্যাক্রস এট এনি মিনস, এবং ওরা ওদের প্রবলেমকে আমাদের এখানে এক্সপোর্ট করে এসে ওরা যাতে নিশ্চিন্তে না থাকতে পারে, এটাও কিন্তু আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে। মাঠের খবর প্রতিনিয়ত রাখেন, তো তাদেরকে মানে সীমান্তের ওপারে পাঠানোর বাস্তবতা আসলে হ্যাঁ, না যেটা আমি শুরু থেকে বলছিলাম, মানে আপনি তো ওনার কাছে আমাদের পদক্ষেপগুলো মাঠের যে বিষয়টা বললেন না, অনেকদিন গ্যাপের পরে কোভিড এবং অন্যান্য কারণে আমার মাঝখানে কিছুদিন যাওয়া হয়নি, এবং এবারও খুব কম সময়, দুদিন খুব বেশি সময় না, কিন্তু আমি যেটা দেখলাম স্ট্রাকচারালি অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন কথা বলি, ওই একটু আগে যে রেডিক্যালাইজেশনের কথাটা বললেন ওই প্রশ্নটায় আসি, এই নিরাপত্তা ঝুঁকি এবং ডেটোরিয়েশন এটা কিন্তু আজকে হঠাৎ করে না, মহিবুল্লাহ মারা যাওয়ার পরে এটা খুব বড় কনটেক্সটে আসলো, কারণ মহিবুল্লাহ তাদের একটা প্রতীক হয়ে উঠেছিল। খুব ইন্টারেস্টিং, এই হঠাৎ করে সে ছিল একজন ভলান্টিয়ার, একজন শিক্ষক, তাদের প্রতিভা হয়ে উঠেছিল, সেটা জেনেভাতে হিউম্যান রাইটস কাউন্সিল হোক, ওভাল অফিস হোক, যে কোনো জায়গায় সে গেছে, এবং আমি খুব অবাক হলাম এবার যখন ইয়াং যে 9 জন 10 জনের একটা গ্রুপ, তাদের একটা স্পিরিট হচ্ছে যে আমরা তো সে থাকলে আমাদের কাছে ট্রানজিস্টার আমরা জানতাম আমাদের নিয়ে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোন জায়গায় আছে, কিন্তু সে মারা যাওয়ার পরে আমরা তার লোকাল অ্যাকসেন্টে বলছে তারা অন্ধকারে আছে, সে জানে না। তাহলে আমরা সবাই বলছি আজকে ওনাকে যে আমরা ভবিষ্যতে পড়াশোনা করি, কাজকর্ম করে তার মতো হতে চাই। এই যে একটা স্পৃহা, লিডারশিপ এই জায়গাতে চলে গেছে। এবং আর আমি যদি বলি আইন শৃঙ্খলা বা মাঠের খবর, তারা কিন্তু ওই পার থেকে খবর জানছে যে ওইখানকার অবস্থা মোটেই সুখকর না। আজকে যদি উনি যেটা বললেন যে এনইউজি এখন আমরা খুব বিগলিত হয়ে যাচ্ছি, গত বছরের জুনে যে স্টেটমেন্টে তারা রোহিঙ্গা শব্দটা বলেছে, আইসিজিতে যদি তাৎমাদা না যায় তারা সেখানে রিপ্রেজেন্টেশন, দেখুন ইটস এ পলিটিক্যাল গেম। এনইউজি সেদিন যদি ওই স্টেটমেন্ট না দিত ইন্টারন্যাশনালি, স্পেশালি আমেরিকানদের কাছে তার এত বেশি অ্যাক্সেসিবিলিটি তৈরি হতো না, ইউরোপের কাছে তৈরি হতো না। ইটস সবসময় আমি বরাবরই বলি, যতই আমি ইন্টারন্যাশনাল সম্পর্ক, এটা প্রেম ভালোবাসার কিছু না, ইটস অ্যান গিভ অ্যান্ড টেক। সো দে ইউজ দিস কার্ড, সো উই ট্রাই টু কনসিডার ইট কিপ ইন মাইন্ড, ও দেন উই অলসো ট্রাই টু ইউজ দেয়ার কার্ডস। তো এখন মাঠের যে অবস্থাটা আমরা যে বলি যে ওই অঞ্চল কক্সবাজার টেকনাফ মিলিয়ে এই পুরো অঞ্চলটাই কিন্তু ড্রাগস এবং মানব পাচারের এই সংকটটা নতুন, আমরা কিন্তু জহিরভাবে দেখছি। এবং যে ভাসান চলে যাচ্ছে তারাও কিন্তু বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চলে আসছে, ভাসানচর থেকে তারা বেরিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে ফর দ্য টাইম বিং, হ্যাঁ। এবং সলিউশনের জন্য আমরা থার্ড কান্ট্রি রিসেটেলমেন্টের কথা বলি, আমি সবসময় বলে আমি খুবই এই ব্যাপারে পেসিমিস্টিক। থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট কখনোই কোনো সমস্যার সমাধান না, এবং নাম্বারটা খুবই সমস্যার সমাধান না, কিন্তু বার্ডেন শেয়ারিং এর জন্য, বার্ডেন শেয়ারিং এখন যদি আমি বলি গত 30 বছর 35 বছরে এত কথা বলা হচ্ছে, কোনো বার্ডেন শেয়ারিং হোয়াট ইজ দ্য নাম্বার, ভেরি ইনসিগনিফিক্যান্ট নাম্বার। তো সেই জায়গায় থার্ড কান্ট্রি সেটেলমেন্ট তো কোনো ইস্যু হতে পারে না। ইস্যু ওয়ান অ্যান্ড অনলি ইস্যু হচ্ছে সেই মিয়ানমারে তাদের ফেরত যেতে হবে, এবং মিয়ানমারে যাওয়া ছাড়া গত্যন্তর নাই। কিন্তু আমি যে লেটেস্ট যদি বলি, গত 15-20 দিনে যা জেনেছি, যে 6 লাখ এখনও আছে রাখাইনের মধ্যে, তারাও কিন্তু মোর অর লেস এক ধরনের জেল লাইক কন্ডিশনে থাকে, এবং বন্দি দশায় আছে। যখন বলে হ্যাঁ খুব ইনহিউম্যান কন্ডিশনে তারা কক্সবাজার থাকছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যখন থাকতেন প্রতিটা মুহূর্ত তারা কিন্তু নজরদারিতে থাকতেন।
এ পাড়া থেকে সে পাড়াতে যাচ্ছেন, কোনো স্বাধীন কোনো জীবন নেই, এবং তাদের ফেটটা এমন ওই পাড়ে থাকুক বা এ পাড়ে থাকুক এক ধরনের আবদ্ধ জীবনের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। এটাই সেদিক থেকে ভাষাঞ্চল কি বেটার? ভাষাঞ্চল স্ট্রাকচারালি খুব বেটার। এখন কথা হচ্ছে ভাষাঞ্চল বেটার, কিন্তু ভাষাঞ্চলে আমি বাংলাদেশ এটা কতদিন ধরে টেনে নিয়ে যাবে, প্রশ্নটা সেখানে। আমি হাজার হাজার আরেকটা বিষয়, পারভেজ আব্বাসী যেই পরামর্শগুলো দিচ্ছেন, আপনি কি মনে করেন একজন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট হিসাবে, যে এই যে মিলিটারি ডিপ্লোমেসি বা ইকোনমিক ডিপ্লোমেসি অথবা কালচারাল ডিপ্লোমেসি অথবা পলিটিক্যাল এনগেজমেন্ট, যে ধরনের এই ট্রেডিশনাল ডিপ্লোমেসি, আমি বলি ট্রেডিশনাল রাখার পাশাপাশি আমি আউট অফ দ্য বক্স চিন্তা করার পক্ষপাতী। দেখুন, আমার তো মাত্র একবার যাওয়ার সুযোগ হয়েছিল সপ্তাহখানেকের জন্য। আমি খুব বিস্ময়ে প্রায় অলমোস্ট প্রতি সন্ধ্যায় হাব অফ ইয়াঙ্গুন এসে দেখতাম গ্লোবাল লিডিং ব্র্যান্ডগুলো সেখানে আছে, দোকানগুলো, এবং অন্তত 3 বা 4 দিনের অভিজ্ঞতা। আমি ঘুরে ঘুরে যাওয়ার সময় আমরা কয়েকজন ছিলাম, লোকজন নেই, কাস্টমার নেই। তো পরে একদম শেষ দিকে এসে কয়েকজন অ্যানালিস্টের সাথে আমার কথা হয়েছিল। তো আমি আপনার কাজই হচ্ছে মোট স্টুপিড কোয়েশ্চেন করা। তাদের বললাম, আচ্ছা এটা কি তাদের এই যে জেইড, ড্রাগস অ্যান্ড টিম্বারের মানিটা ইয়ে করে? সে বললো, তুমি বুঝলে কি করে? আমি তাকে বললাম, দেখেন এখানে এই ব্র্যান্ডগুলোতে কিন্তু কোনো কাস্টমার নাই, কিছুই নেই, তাহলে এই টিম্বার, এই ড্রাগস এবং এই আর্মসের টাকাটা যাচ্ছে কোথায়? এখানে যাচ্ছে, এক নাম্বার। তারপর আমি যখন 2016 মে মাসে বলছি, তখন একটা বড় প্রসেশন হয়েছিল। আমরা মঙ্ক উইডাউথের কথা জানি, ওয়ান অফ দ্য নটোরিয়াস মঙ্ক, যেটা আসলে ইনসাইট করেছিল, যেটা বিশাল, মানে আমি মিছিল দেখে অবাক হলাম। এবং সেদিন তার মিছিলটার টার্গেট ছিলেন বুদ্ধিস্ট বিন লাদেন, দাদেন ইউএস অ্যাম্বাসেডর। তাকে তারা পিএনজি করে দিবে, বের করে দিবে, এরকম অবস্থা। এটা আমি বলছি 2016 সালের কথা। আজকে যখন মিয়ানমার কারেন্ট কনটেক্সটে রেজিস্ট্যান্স এগেইনস্ট দ্য তাতমাদো, এখানে একটা বড় একটা ফোর্স দাঁড়িয়ে গেছে কিন্তু বুদ্ধিস্ট মঙ্ক। এখন আপনি বললেন আমরা কি করতে পারি? আমি মনে করি এই যে মঙ্কদের যে শিফট আমরা দেখছি, আমরা কিন্তু ওখানেও কালচার করতে পারি, অর্থাৎ আউট অফ দ্য বক্স এটা করতে পারি। আর আমি ওনার সাথে একমত এখানে যোগ করব যে রাশিয়ান ফরেন মিনিস্টারের স্টেটমেন্টে কিন্তু খুব উল্লেখ করার মতো। রিসেন্টলি তিনি মিয়ানমারের ডিফেন্স মিনিস্টার এবং আদার সিনিয়র ক্যাবিনেট মেম্বারদের সাথে কথা বলছিল, উই উইল স্ট্রংলি সাপোর্ট দেম। রাশিয়া কিন্তু এখানে ডিফেন্স লিভারেজটা নিচ্ছে, খুব খেয়াল রাখতে হবে। আর চায়নার যে ইনভেস্টমেন্ট আছে এবং জিও পলিটিক্যাল পজিশনটা আছে, সে দেখবেন বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীদের যেমন একদিকে মদত দিচ্ছে, নানানভাবে ইয়ে করছে, সে নানানভাবে যেমন মদত দিচ্ছে, আবার মেডিয়েটরের রোলও প্লে করছে। অর্থাৎ সে এখানে একটা স্টেবিলিটি চায়। অন্যদিকে রাশিয়ান ইন্টারেস্টটা মোর অর মোর, আমি বলবো তার ফোকাস হচ্ছে ডিফেন্স এবং বিজনেস এন্ড পারচেজ। পারভেজ আব্বাসী, রাশিয়া প্রসঙ্গটা যেহেতু চলে এলো, আপনিও শুরুতে বলছিলেন যে ফোকাসগুলো শিফট হয়ে গেছে নানা কারণে, তার মধ্যে ওয়ান অফ দ্য কি রিজনস, হ্যাঁ ওইটা টেনশন। এখন ধরেন রাশিয়াও আমাদের সঙ্গে, তো আমরা তো দেখছি যে বাংলাদেশের যে ফরেন পলিসি, তাতে তো ফ্রেন্ডশিপ টু ম্যালিস টু নান, সেই হিসাবে আমরা এক ধরনের ট্রাইং টু স্ট্রাইক ব্যালেন্স উইথ দি সুপার পাওয়ার্স। তো রাশিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, এই ইস্যুতে আমরা কি সহযোগিতা তাদের পাচ্ছি? আর সেকেন্ড থিং হচ্ছে যে রাশিয়া সম্প্রতি একটা খবর এসেছিল যে আমাদের প্রথম দফায় আমরা সেটা কাজে লাগাতে পারিনি, আমাদের মিনস বা আমাদের সামর্থ্যের অভাব ছিল, কিন্তু একনেক মিটিংয়ে প্রাইম মিনিস্টার বলেছিলেন যে রাশিয়ান তেল কিনা কীভাবে যায় সেই ব্যাপারে ভাবনা চিন্তা করার জন্য। এটার ব্যাপারে কোনো অগ্রগতি আপনি দেখেন? দেখুন, রাশিয়ার সাথে তো আমাদের আজকে সম্পর্ক না, এটা তো 71 সালের এখান থেকে আছে, তারও আগে থেকে পাকিস্তান আমাদের অংশ তখন থেকেও ছিল। 71-এর দিকে তো ওরা একটা বিশাল রোল, সোভিয়েত ইউনিয়ন বাই দ্য ওয়ে, ওটার সাকসেসর স্টেট হিসেবে রাশিয়া, ইউক্রেন সবাই পড়ে। এখন কারেন্টলি আমাদের যেখানে হচ্ছে, যেটা আমরা, আমাদের কোনো মানে উপায় নেই রাদার দেন টু বি ভেরি গার্ডেড ডিপ্লোম্যাটিকলি, আমরা কোনো একটা সাইডের সাথে যেতে পারবো না। খুব কেন এটা হচ্ছে যে আপনি অলরেডি জানেন আমাদের 85% যে আমাদের এক্সপোর্ট আর্নিংস, এটা হচ্ছে পশ্চিমা বাজার থেকে, এবং আমরা জানি যে এখানে স্যাংশনসে বেড়াজাল দিয়ে দিয়েছে, যদিও বা তেল, তারপর হচ্ছে গম, শস্য, তারপর হচ্ছে আপনার এখানে এইসব জিনিসের উপর হচ্ছে যে আমদানি করার পর কোনো স্যাংশনস নাই, তবুও আমাদেরকে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে ডলারে যেটা হাত না দেয়। এখন যেটা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে যে একটা থার্ড কান্ট্রির থ্রু দিয়ে যদি আমরা আনতে পারি, বিকজ তেলের সাথে তো আমাদের অর্থনীতি, মানে স্বাস্থ্যটা এখানে হচ্ছে ইন্টিগ্রেটলি রিলেটেড। সো আমরা হচ্ছে যে তেলটার জন্য এখানে করতে পারি, তেলটা আনলেও যে খুব সুবিধা হবে তা না, কিন্তু ওটা আবার এটাকে রিফাইনারিং করতে হবে, নানান ধরনের ইম্পিউরিটিস আছে।
ইন্ডিয়াতে যেমন কিছু এখানে 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 জামনগরে এখানে যতদূর জানি এখানে রিফাইনারিতে এখানে এটা তেলটা শোধন করে তারপর এটা ব্যবহার করা যায়। সো ইটস এ লং রান প্রসেস, কিন্তু এটাও আমাদেরকে যথেষ্ট কেয়ারফুলি করতে হবে এবং আমাদের পশ্চিমা যে পার্টনাররা যারা আছে তাদেরকে আমাদেরকে আগে থেকে ওদেরকে আমাদের সাউন্ড আউট করতে হবে যে আমরা দেখো আমাদের দেশের অর্থনীতির স্বার্থের জন্য, আমাদের দেশের মূল্যস্ফীতি যেটাকে কমানোর জন্য, এইগুলোকে কমানোর জন্য আমাদের এখানে ফুড সিকিউরিটির জন্য করতে হবে। এবং রাশিয়ার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট তেলের চেয়েও আমি বলবো হচ্ছে যে আমাদের ফার্টিলাইজার, কেমিক্যাল ফার্টিলাইজার, কেন আমাদের যে 86% ফার্টিলাইজার আছে ওটা রাশিয়ার বেলারুস থেকে আমরা আমদানি করি। তো এটারও এক ধরনের একটা সংকট হতে পারে। এখন অন্যান্য জায়গা থেকে আনার কথা হচ্ছে আলজেরিয়া বা অন্যান্য জায়গা থেকে, বাট ওটার সময় লাগবে। সো আমাদের রাশিয়ার সাথে আমাদের, এবং রাশিয়াতে আমাদের রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সাথে ইনভলভ, ডিফেন্সের সাথে এখানে এটা এক ধরনের সম্পৃক্ত আছে আর্মস নিয়ে, এবং হচ্ছে ওরা আবার এখানে আমাদের ওর কাছে অনেক লোনসও নিয়েছে এখানে, এবং ওরা বেশ পোর্ট টোট এখানে ইনভেস্ট করতে চায়। এখন এত কিছুর উপরে যে আমাদের রাশিয়ার সাথে যে আমাদের সম্পৃক্ততা আছে, আমাদের এখন একটা সময় আছে, কারণ রাশিয়া এখন একটু এক ধরনের চাপে আছে যে রাশিয়াকে আমরা এখন যেহেতু উই আর দ্য পার্টনার্স, যে রাশিয়া এখন একটা রেসপন্সিবল রোল প্লে করুক যাতে হচ্ছে মিয়ানমারের হচ্ছে তাদের নাগরিকদেরকে নিয়ে আসুক। কেন আমরা তো দেখুন আমরা এত বড় নিউক্লিয়ার উপর পাওয়ার প্ল্যান্ট করছি, তো এটা দিয়ে আমরা ওদের উপর কোনো লিভারেজ কেন এক্সারসাইজ করতে পারছি না? সো উই শুড হ্যাভ টু থিঙ্ক আদার ওয়ে অ্যারাউন্ড, কারণ ওরা এটা হচ্ছে ওদেরও স্বার্থ এর মধ্যে আছে এই সময়। তো সুতরাং আমাদের এখন বরঞ্চ রাশিয়া এখন হচ্ছে যে their back is against the wall, it's time for us to engage. বাট অবশ্যই এটা আমাদের মাথায় রেখে যে আমাদের কিন্তু মেইন যে আমাদের ব্যবসায়িক স্বার্থ আছে এটা হচ্ছে কিন্তু আমাদের এই পশ্চিমা বিশ্বের সাথে, সবাই কিন্তু ভারতের মতো অত বড় দেশ না যে হচ্ছে এই আপনারা মনে করেন পশ্চিমা বিশ্ব এবং রাশিয়ার মধ্যে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে ওরা এগিয়ে চলতে পারবে। সো ওইটা আমাদের মাথায় রেখে এই প্রসঙ্গটা থাকবে। একই সঙ্গে জনাব রাহিদ ইজাজ, আপকামিং ভিজিট অফ আওয়ার প্রাইম মিনিস্টার টু দিল্লি। ধন্যবাদ জহির ভাই। প্রধানমন্ত্রী তো আমরা জানি আগামী মাসের 5 তারিখ যাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এসেছিলেন, এবং এক বছর এটা একটু বিরল। একই সঙ্গে গত বছর এসেছিলেন উনি মার্চে, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, এবং প্রেসিডেন্ট এলেন ডিসেম্বরে। তো এইবারের ভিজিটটা মোরলেস আমি যদি বলি যে আমাদের যেহেতু সামনে ইলেকশন, এটার একটা রাজনৈতিক তাৎপর্য আছে। রাজনৈতিক তাৎপর্য এদিক থেকে, এবং দুই দেশে নির্বাচন সামনে ঘনিয়ে আসছে। আমরা জানি যে আমাদের পেন্ডিং ইস্যুর মধ্যে তিস্তাটা এখন অনেক দিন ধরে ঝুলে আছে। আজ বাদে কাল 12 বছর বিরতিতে আপনার যৌথ নদী কমিশনের মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে, কিন্তু আবার এটাও ঠিক তিস্তা নিয়ে আমাদের অনেক প্রত্যাশা হতাশা আছে, কিন্তু সেটা আটকে গেছে ভারতের ইন্টারনাল পলিটিক্সের ডিনামিক্সের মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে দৈরত বলি, সংঘাত বলি, এর বাইরে যদি বলেন এখন পর্যন্ত ধরেন ট্রেড নিয়ে কিছু ইস্যু আসতে পারে, কানেক্টিভিটি নিয়ে কিছু আসতে পারে, কারণ এখনো এই ভিজিটের আরো 10 দিন আছে। আপনার নিজের অভিজ্ঞতা আপনি জানেন, অনেকগুলো বাইল্যাটারাল আপনি কভার করেছিলেন। তো এগুলো একদম শেষ মুহূর্তে কিন্তু পর্যন্ত কিন্তু কাজ চলে। তো সেই জায়গা থেকে বলবো এটা যেমন একটা আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী, এবং গত এক যুগ ধরে সম্পর্কটা যে জায়গা আছে সেই জায়গা থেকে যদি বলি খুবই সিগনিফিকেন্ট নানান দিক থেকে। এবং পররাষ্ট্রমন্ত্রীর কমেন্ট কোনো পররাষ্ট্রমন্ত্রী আমি যদি বলি এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ, পররাষ্ট্রমন্ত্রী এর আগেও নানা রকম কমেন্ট করেছেন, কিন্তু যেহেতু সফরের আগে করেছেন বলে এটা নিয়ে নানা মহলে বিতর্ক হইচইটা বেশি। আমি মনে করি এই ওনার কমেন্টের রিলেশনশিপে কোনো ছায়া ফেলবে বলে, আমি ব্যক্তিগতভাবে কনভিন্স যে ছায়া ফেলবে বলে আমার মনে হয় না। আদার দেন যারা গ্রাউন্ডে কাজ করেন তাদের জন্য এক ধরনের এম্বারাসমেন্ট তৈরি করা ছাড়া। কারণ আপনি সেই মিউনিক সামিটে উনি যে প্রশ্নটা করেছিলেন অর্থ করে নিয়ে, বা এর আগে প্রথম ভিজিটে গিয়ে বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, তো এইটা এক ধরনের মানুষকে চমকে দেয়, অবাক হয়। বাট সর্বশেষ বক্তব্য অনেক কিছু হয়েছে, কিন্তু এটা নিয়ে যে সম্পর্কের মধ্যে বিশাল টানাপোড়েন, বিশাল সংকট, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তো হওয়ার কথা নয়। এটা কথা হতে, এটা তো হোম গ্রাউন্ডে এটা নিয়ে যে রিপারকেশন যতটুকু হয়েছে সেটা। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন প্রথম রাশিয়া অফার করে যে আমরা একটা সুযোগ আছে তেল কেনার, যদিও সেটা রিফাইন করার সামর্থ্য আমাদের নাই, এবং তখন সেটা তো জ্বালানি প্রতিমন্ত্রী ক্লিয়ার করেছেন, কিন্তু তার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে এটা নেবারিং কান্ট্রিকে জিজ্ঞেস করে বা তাদের সঙ্গে। হ্যাঁ, ওই যে বললাম এই যে এখন যখন এই আলোচনাটা আসছে, যখন প্রধানমন্ত্রী যখন বললেন যে তোমরা চিন্তা ভাবনা করো সেখান থেকে আমরা কিনতে পারি কিনা। হ্যাঁ, ওই তো অনুষ্ঠানের শুরুতে আপনাকে বলছিলাম আজকে একটা প্রেস মিট ছিল রাশিয়ান অ্যাম্বাসেডারে,
তো ওনাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে অলরেডি কিন্তু আমাদের গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরে খবর হচ্ছে রাশিয়া থেকে তেল কিনছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পরে, এবং ডার্টি এনার্জি যে কথাটা বলা হচ্ছে যেই পরিমাণ সালফারের উপস্থিতি দরকার তার চেয়ে 100 গুণ বেশি, এবং সেটা আবার বলা হচ্ছে ইন্ডিয়া জামনগরে করা হবে, কিন্তু করা হলো আমাদের ফর্মার স্পেশাল অ্যাডভাইজার টু ফর্মার কেয়ারটেকার গভর্নমেন্ট মহতামিম বলছিলেন যে এই আমরা ডার্টি এনার্জি কিনবো কিনা কম দামে, সেটা কিন্তু একটা আলোচনার বিষয়। কিন্তু সুখবর উনি যেটা বললেন যে গম কেনা নিয়ে এবং আমাদের যে সার 1 লাখের বেশি 1 লাখ মেট্রিক টনের বেশি সারের ইনিশিয়ালি আসবে, সেটা নিয়ে আজকে মস্কোতে বৈঠক হচ্ছে, সেখানে প্রাইসিং ঠিক হবে, মডালিটিস ঠিক হবে। তো উনি বললেন যে আমরা তো যে গমের যে চাহিদা সেটার জন্য আমরা রাশিয়া ইউক্রেন মিলে অনেকটা নির্ভর করি। উনি এটা প্রথম চালান বললেন, পাশাপাশি বললেন যে ওই পোর্ট ইউজ করার যে বিষয়টা হয়েছে সেটা দিয়ে আরও কিছু হবে। এবং ইন্টারেস্টিং একটা তথ্য আজকে ওনার কাছে জানলাম, এই 6 মাসের মধ্যে কিন্তু মংলা পোর্টে রাশিয়ান শিপ এসছে। আর ওই ফিনান্সিয়াল বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে, যেহেতু একটা কারেন্সি সোয়াপের বিষয় এবং এমবার্গোর কারণে তারা বলছে যে রুবেল এবং টাকায় লেনদেনটা হবে। তো অর্থাৎ এই নানান কায়দায় এটা হচ্ছে, এবং আমি ওনার সাথে পুরোপুরি একমত। রাশিয়া কিন্তু অন্য অতীতে যে কোনো সময় চেয়ে চাপে আছে, এটা মাথায় রেখে আরেকটা জিনিস বলি, গতকাল রাশিয়ান অ্যাম্বাসেডর আমাদের ফরেন অফিসে দেখা করেছিলেন। রাশিয়া আইটিইউতে ইলেকশন করছেন এবং রাশিয়ার সাথে এগেইনস্টে কন্টেস্ট করছে কিন্তু আমেরিকা, এবং আমেরিকান দুজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট বাংলাদেশে ঘুরে গেছেন। তো এই যে জিনিসগুলো আমরা যেন বিবেচনায় নেই, মাথায় নেই, আমরা রাশিয়ার কাছ থেকে সুবিধা নিব, এট দ্য সেম টাইম আমি জিজ্ঞেস করতে যাব জনাব আব্বাসের কাছে যে ইউএস এর সঙ্গে আমাদের এনগেজমেন্টের ইয়েটা কেমন এই মুহূর্তে, যদি আপনি আমাদের আরো বাড়ানো উচিত, কেননা এখন খুব মানে কোনো আর্গুমেন্ট ছাড়া ইট ইজ স্টিল দ্য রেইনিং সুপার পাওয়ার। মানে এটা হচ্ছে যে আমরা আমেরিকার সব কিছু পলিসির সাথে যে আই টু আই দেখবো, একদম না। স্বাধীন দেশ, আমাদের সভারেন্টি থাকতেই পারে এবং আমাদের একটা ভিন্নতা থাকতেই পারে। ভারতও তো হচ্ছে স্ট্র্যাটেজিক পার্টনার, কিন্তু তবু তো ওরা হচ্ছে যে ওরা কড়াভাবে জবাব দিচ্ছে যে ওরা ভারতের কাছে, রাশিয়ার কাছে তেল নিবে বা ইরানের সাথে ওদের সম্পর্ক আছে। কিন্তু আমরা কিন্তু দেখব যে হচ্ছে যে আমেরিকার কিন্তু এখন এক্সিস্টেন্সিয়াল একটা স্ট্রাগল চলছে। ওরা ওদের নাম্বার 1 পজিশনে টিকানোর জন্য কিন্তু চীনের সাথে একটা লং ড্রন আউট স্ট্রাগলে গেছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রাশিয়ার যুদ্ধটা একটা সাইড শো, আপনি কিন্তু মনে রাখবেন যে রাশিয়ার যুদ্ধটা একটা সাইড শো। ওটা হচ্ছে ফ্রন্ট ওপেন করতে চায় না, ওটা হচ্ছে যে এখানে হচ্ছে ওটা টেস্ট করে নিচ্ছে, মানে এটা করার পর কি কি করা যাবে না, কি কি করা যাবে, ওটা হচ্ছে চীনের সাথে। এটা চীনও বুঝে, এটা যুক্তরাষ্ট্র বুঝে, এটা রাশিয়াও বুঝে। এবং এই বড়দের খেলার মধ্যে আমাদেরকে যাতে হচ্ছে যাতে আমরা মাঝখানে ভিকটিম না হয়ে যায়, এটা হচ্ছে আমাদের জানতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের এঙ্গেজ করতেই হবে। এটা কিন্তু ভারতে, এটা তো আমাদের মিয়ানমারও করছে। ওরা কিভাবে ভারত আর চীন দুজনই প্রতিদ্বন্দ্বী, তাদের সাথে এত সুন্দর সম্পর্ক রাখে, এটা তো ব্যালেন্স করছে, সবাই করছে। আমাদেরকে দেখতে হবে যে ওখানে আমাদের ইউএন একটা কনফারেন্সে, পুলিশ প্রধানদের কনফারেন্সে আমাদের আইজিপি যাওয়ার প্রসঙ্গটা নিয়ে খুব আলোচিত হয়েছে। এটা হচ্ছে সময় সাপেক্ষ, বাট এখানেও হচ্ছে যে যুক্তরাষ্ট্র আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, ওরা বুঝতে হবে। এখানে হচ্ছে যে আমাদের কিছু ইন্টারনাল রিকোয়ারমেন্ট আছে। এবং দেখুন, রিফর্ম যেটা হবে সেটা হচ্ছে আমাদের সরকার বা আমাদের দেশের জনগণের স্বেচ্ছায় হোক, ইচ্ছাই হোক, যেটা হচ্ছে আমাদের দেশের স্বার্থের জন্য। আবার এটা আবার বাইরের থেকে চাপিয়ে দিলে কিন্তু মানে ইম্পোজ করাটা আমাদের কিন্তু দেখুন, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস, এটা তো অনেক আগে থেকে আমাদের দেশের সরকারই বলছে চাপে, হ্যাঁ, এর চাপানোর তো দরকার নাই। সো এটা হচ্ছে যে আমরা নিজেদের যে, কেন আমাদের দেশের লোকরা যথেষ্ট মেচিওর, স্বাধীন দেশ এখানে আছে, নিশ্চয়ই আমরা অনেক ব্যাপারে অনেকের উপর ডিপেন্ডেন্ট, তা বলে আমাদের কিছু কিছু স্বাধীন জায়গা আছে যেটা আমাদের সেলফ রেসপেক্টটা, সবার সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে সেলফ রেসপেক্ট। শুধু আমি একটা কথা বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক 50 বছর উপরে। তো এটা হচ্ছে একটা অফ দ্য কাফ রিমার্ক, এটা এই সম্পর্কটাকে এফেক্ট করার মতো আমার মনে হয় না এটা আছে। কেন, ভারত আমার প্রতিবেশী, আমি তো এখান থেকে অন্য জায়গায় যেতে পারবো না, ভৌগোলিকভাবে এখানে আছে, আমরাও ভারতের প্রতিবেশী। দুজনের উপর কিন্তু দুজনের এখানে ট্রেড বাড়ছে। We cannot change neighbor. So we have to find better means of engaging both with our near neighbor for mutual interest and also our distant neighbor, which is China. এবং মাঝখানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আমাদের বেশিরভাগ আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক পশ্চিমা বিশ্বের সাথে, তার জন্য ওদেরকেও ওইভাবে না চটিয়ে আমাদের কাজটা। ডিস্টেন্ট নেইবারের কথা যখন বলছি, আপনি চাইনিজ রোহিঙ্গাদের সময় তো উনি বেশ শাটল করেছেন, কিন্তু এই যে কয়েকদিন আগে যে উনি খুব তড়িঘড়ি আসলেন, আমাদের ফরেন মিনিস্টার ছিলেন না, উনিও ভোরে এসে পৌঁছালেন এবং তারপরে মিটিং হলো, মানে এত তড়িঘড়ি। ওয়েল, এটা যেটা বলছিলেন, এটাতে কোনো সন্দেহ নেই। তাইওয়ান স্টেটে যে টেনশন শুরু হয়েছিল যে আরেকটা ফ্রন্টিয়ার হয় কিনা, যে আবার নতুন করে যুদ্ধের দামামা, বাংলাদেশ এখানে কি ভেরি সিগনিফিক্যান্ট প্লেয়ার এবং টু স্ট্যান্ড বাই।
বাংলাদেশ তো তার ওয়ান চায়না পলিসিতে স্টিক করছে এবং আমরা দেখেছি উনি আসার And it আগে has been reiterated time and again. টাইম এন্ড এগেইন এবং তো এখানে আমি বলছি উনি ছুটে এলেন কেন পররাষ্ট্রমন্ত্রী না, এবং উনি তো এটা 25 তারিখে ঘোষণা দিলেন যখন টেনশনটা হ্যাজ নট বিন সো গ্রিভিয়াস। হ্যাঁ, টেনশনটা অত মাউন্ট করার আগেই তো উনি সিদ্ধান্ত নিয়েছেন। না, উনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কথা হচ্ছে এই সফরটা কিন্তু ওনাদের মানে ইজ देयर এনি আদার সিগনিফিকেন্স দ্যাট ইজ হোয়াট আই এম আমি এটাকে একদম পুরোপুরি একটা জিওপলিটিক্যাল ভিজিট বলে মনে করি, আদার কিছু না। কারণ আমরা যদি দেখি গত বছর মনে আছে কোয়াড চাইনিজ ডিফেন্স মিনিস্ট্রি এসেছিলেন এপ্রিলে, এবং উনিও কিন্তু কোয়াড আইপিএস নিয়ে মন্তব্য করে গেছিলেন। এবং এবারে যখন ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরামের অ্যানাউন্সমেন্ট হলো, সাথে সাথে কিন্তু বেইজিং এ গ্রেটার জিওস্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বাংলাদেশকে এঙ্গেজ করে রাখতে এবং বাংলাদেশ যাতে কোনোভাবেই ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরামে না যায়। আর আমি মনে করি যে বাংলাদেশ বিআরআইতে যদি যায়, ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফোরামে যায়, এটাতে কোনো আমি বাধা দেখি না। এখানে একটাতে গেলে অন্যখানে যাবে না, এবং বাংলাদেশ বোঝাতে পারছে তো তার পার্টনার। আমি মনে করি বাংলাদেশকে বোঝাতে হবে যে বাংলাদেশ 20 বছর আগে বাংলাদেশ নাই। আমার ওডিএতে ডিপেন্ডেন্সি কতটা, আমরা আজকে কটা দেশের সাথে স্ট্র্যাটেজিক রিলেশনশিপে যাচ্ছি। তো এইগুলাকে কনসিডার করে যে শুরুতে আমরা দুজন যেটা বলছিলাম যে কার্ডগুলা প্রপারলি প্লে করার ব্যাপারে আমার সেই প্রস্তুতি থাকতে একদম 1 মিনিটের মধ্যে। মানে মোটামুটি পারছে বললেন কেন? মানে আপনি বলেছেন যে বাংলাদেশ তো ভারসাম্য রক্ষা করে চলতে পারছে, কিন্তু মোটামুটি পারছে বলছেন। এখানে দিনের শেষে যুক্তরাষ্ট্র হোক বা চীনও চায়, যখন ক্রাইসিস হবে কেউ কিন্তু নিরপেক্ষতা চায় না, চাইবে যে হচ্ছে আপনি পুরোপুরি তার শিবিরে আসুন, তার ক্যাম্পে আসুন। তো এই চাপটা কিন্তু আমি বলবো না যে আমরা 17 কোটি দেশের লোক তো ক্ষুদ্র না, বাট আমরা তো ছোট, যে ভৌগোলিকভাবে ছোট দেশদের উপর এই চাপটা থাকবে। বাংলাদেশের উপর আছে, শ্রীলঙ্কার উপর আছে, নেপালের উপর আছে, খোদ পাকিস্তানের উপর আছে, আমি আপনাকে বলছি। তো এর মধ্যে আইদার ইউ আর উইথ আস অর এগেইনস্ট আস, এইরকম জায়গায় যতক্ষণ একটা থার্ড ফ্রন্ট খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে, যখন নিরপেক্ষ দেশে নন অ্যালাইন মুভমেন্ট করার চেষ্টা হয়েছিল, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশকে অন্যান্য দেশের সাথে সহযোগিতা রেখে ট্রেড ডাইভার্সিফিকেশন করে নিজস্ব আরও ইনকাম জেনারেশন করার উপায় করে তারপর আস্তে আস্তে এখানে ন্যাভিগেট করতে হবে, কেন হুট করে যাতে কোনো একটা হেস্টি পদক্ষেপ নেয়। এবং বিআরআই এবং ইন্দো প্যাসিফিক এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ হতে পারে না। জি, ধন্যবাদ জনাব পারভেজ আব্বাসী, ধন্যবাদ জনাব রাহিদ ইজাজ, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আমরা মূলত রোহিঙ্গা সংকটের যে 5 বছর পূর্তি, এই সর্বশেষ সংকটটি আমাদের উপরে যে বসে আছে সেটা নিয়ে মূলত আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এবং এই যে আলোচনার মধ্যে অপরিহার্যভাবেই কিছু পার্টনার নেশনসের কথা আসছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না, ইন্ডিয়া, তাদের সঙ্গেও আমাদের একটা ভূ রাজনৈতিক সম্পর্ক আছে, এবং সেগুলো যথাযথভাবে আমাদের কূটনীতির বিভিন্ন শাখা প্রশাখা এবং আমাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সেই সংকটটা উত্তরণের জন্য আমাদের প্রয়াস অব্যাহত রাখব। তবে একই সঙ্গে এটা শুধু আমাদের একা সংকট নয়, এটা বিশ্ববাসীরও সংকট, এবং সেটা যদি তারা বুঝেন এবং সেই অনুযায়ী আমাদের সমর্থন করেন, সহযোগিতা করেন, তাহলে আগামী দিনগুলোতে শুধু বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট বা নিরাপত্তা ঝুঁকি বা সামগ্রিকভাবে যে একটা বিপর্যয়কর অবস্থা আমাদের জন্য তৈরি হয়েছে, সেটা বিশ্বের অন্য নেশনগুলোও এটার জন্য আক্রান্ত বা এটার প্রভাবে প্রভাবিত হতে পারেন, সেটি তারা বুঝতে পারবেন। এবং আমাদের পক্ষ থেকেও আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো, সেই আশাবাদ রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন।